এই মুহূর্তে যারা ক্লাস 12-এ পড়ছো, ফিলোসফি আছে, তোমাদের পরীক্ষা হচ্ছে 2025-এ। তা 2024-এ তোমরা নিশ্চয়ই ক্লাস শুরু করে ফেলেছো, বইও কেনা হয়ে গেছে। তো এখন অনেকেরই একটা ডিমান্ড আছে যে ম্যাম যদি আমাদেরকে একটু সিরিয়ালি ক্লাসগুলো করান। যদিও আমি তোমাদের বারবারই বলেছি যে সব রকমের ক্লাস তোমাদের দেওয়াই আছে, তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবে ক্লাস 12-এ মোটামুটি সব ক্লাস তোমাদের দেওয়া আছে। তাহলেও এখন যারা নতুন ছাত্রছাত্রী, তোমাদের মনে হতেই পারে যে ম্যাম যদি আমাদের জন্য একটু নতুন করে ক্লাস করিয়ে দেয়। তো আজকে আমি তোমাদের যারা 2025-এ পরীক্ষা দেবে তোমাদেরকে আর একবার নতুন করে ক্লাসগুলোকে করাচ্ছি। সিলেবাস অনুযায়ী তোমরা যদি দেখো যে সিলেবাসে কী আছে, তোমাদের সিলেবাসে প্রথমেই রয়েছে কি যুক্তি। তো সেই যুক্তির যে চ্যাপ্টারটা সেখান থেকে তোমাদের এমসিকিউ আসে। তোমরা যুক্তি চ্যাপ্টারটা এমনি রিডিং দেবে, যুক্তিতে কী আছে যুক্তির ওপরে দেখবে যে ক্লাসগুলো দেওয়া আছে ওইটুকু তুমি জাস্ট দেখতে পারো। যুক্তির ক্ষেত্রে কিন্তু কোনো বড় লজিক করতে দেওয়া বা কিছু আসবে না, তোমাদের কিছু এমসিকিউ এবং শর্ট অ্যান্সার এসিকিউ আসবে। তো সেগুলো তোমরা পড়ে নেবে। এরপরের যে চ্যাপ্টারটা রয়েছে মানে দ্বিতীয় অধ্যায়তে রয়েছে কি বচন। বচন হচ্ছে ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। সেই বচন চ্যাপ্টার থেকে আমরা কি করাই না, বচন চ্যাপ্টার থেকে অনেক কিছু আছে, তোমাকে বাক্য থেকে বচন করতে হবে, বচন কয়েক প্রকার সেগুলো জানতে হবে, তারপরে পদের ব্যাপ্যতা শিখতে হবে এবং বিভিন্ন টপিক আছে। এটা বড় কোশ্চেনও আসবে, আবার এমসিকিউ শর্ট অ্যান্সারও আসবে। তো আমরা সেই অনুযায়ী ক্লাস করাবো। এরপর পরপর যেরকম চ্যাপ্টার অনুযায়ী যেগুলো আছে সেইগুলো তোমাদের আমি করাবো। তো এখন দেখো যুক্তি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে যুক্তির ক্ষেত্রে কি আমি যে দেখিয়েছি, যুক্তি হচ্ছে তোমাদের দুটো প্রকার আছে, একটা অবরোহ যুক্তি, একটা আরোহ যুক্তি। তো তোমাদের সিলেবাসও তাই আছে, অবরোহ যুক্তি আছে, আরোহ যুক্তি আছে। যেটা আমরা এখন করব সেটা হচ্ছে অবরোহ দিক, আর আরোহ যুক্তিটা হচ্ছে একদম যখন বই খুলবে দেখবে শেষের দিকে আরোহ যুক্তিটা রয়েছে। তাহলে অবরোহ যুক্তির মধ্যেই আমরা কি পড়ব, প্রথমেই পড়ব আমরা বচন। তাহলে বচন কি এবং দেখো আমরা যে যত বাক্য ব্যবহার করি সমস্ত বাক্যই কিন্তু বচন নয়, একমাত্র ঘোষক বাক্যকে বচন বলা হয়। তো বচন আমাদের মোটামুটি কিভাবে কি হতে পারে, অনেক রকমভাবে বচনের শ্রেণীবিভাগ হয়, গুণ অনুসারে, পরিমাণ অনুসারে কিন্তু বচনের শ্রেণীবিভাগ হয়। তারপর সেইটা মিলিয়ে আমাদের একটা নিরপেক্ষ বচনের চতুর্বর্গ আলোচনা করা হয়েছে। তো সেটা একবার দেখো যে কিভাবে ভাগটা এসেছে। দেখো বচন যখন আমরা করব গুণের দিক থেকে, গুণ মানে কি, সেটা সদর্থক হতে পারে এবং নঙার্থক হতে পারে। সদর্থক কি না ইতিবাচক, নঙার্থক কি নেতিবাচক। তাহলে আমরা যদি চিন্তা করি যে গুণের দিক থেকে বচন কয় প্রকার, গুণের দিক থেকে বচন হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে নঙার্থক, ঠিক আছে। পরিমাণের দিক থেকে বচন কয় প্রকার, পরিমাণের দিক থেকে বচন হচ্ছে সামান্য এবং বিশেষ, ঠিক আছে। তাহলে এই যে সদর্থক বচন আর এই নঙার্থক বচন, এই দুটো বচন কি হচ্ছে, এই দুটোর সাথে যুক্ত হয়ে আমাদের এক একটা বচনকে আমাদেরকে তৈরি করা হয়েছে। এখন বচনের কিন্তু আরও একটা ভাগ হয়, সেটা হচ্ছে নিরপেক্ষ এবং সাপেক্ষ। তো আমরা কিন্তু এখন পড়ব কি নিরপেক্ষ বচন। আমি তোমাদের বাক্য থেকে বচনের দিকেই যাব, তাই জন্য আমি খুব শর্টে এটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে না আরও ডিটেলে তোমরা বচন দেখতে চাও, তাহলে কিন্তু তোমরা বচনের যে ভিডিওটা আছে সেইটা তোমরা একবার দেখে নেবে। তাহলে দেখো এই যে পরিমাণ বলেছি, এই যে পরিমাণ, এই পরিমাণ কি করছে, একবার সামান্যর সাথে যুক্ত হচ্ছে, আর একবার হচ্ছে কি এই নঙার্থক কার সঙ্গে যুক্ত হচ্ছে, তারপরে সামান্য একবার সদর্থকের সঙ্গে যুক্ত হচ্ছে, একবার নঙার্থকের সাথে যুক্ত হচ্ছে। হয়ে কি পাচ্ছি আমরা, হয়ে আমরা পাচ্ছি
সামান্য সদর্থক। আর সামান্য যখন নঅর্থকের সঙ্গে যুক্ত হচ্ছে তখন আমরা পাচ্ছি সামান্য নঅর্থক। ঠিক আছে, এবার এই যে বিশেষ, এই বিশেষও তাই, বিশেষও কি হচ্ছে সদর্থকের সাথে যুক্ত হচ্ছে, তাহলে কি পাবো বিশেষ সদর্থক। আবার এই বিশেষ নঅর্থকের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে পাচ্ছি কি বিশেষ নঅর্থক। এই প্রত্যেকটা আমি যে বললাম কিভাবে পেলাম, বচন যে ফর্ম করছি কিভাবে পেলাম, এইগুলোর প্রত্যেকের একটা নিজস্ব নাম আছে। কি নাম? এটার নাম হচ্ছে কি এ, এটা ই, এটা আই, এটা হচ্ছে ও। তাহলে এই চারটেকে আমরা কি বলছি? নিরপেক্ষ বচন। তাই নিরপেক্ষ বচন কটা? নিরপেক্ষ চারটে, এ, ই, আই, ও। এখন এই চারটে নিরপেক্ষ বচনকে যখন আমরা জেনে গেলাম, এখন আমাদের এগোতে শুরু হবে যে এই বচনগুলোর ফর্ম কি, এই বচনগুলোকে দেখতে কেমন, বচনগুলোর তো নাম পেলাম, সামান্য সদর্থক, সামান্য নঅর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঅর্থক, কিন্তু এই বচনগুলো কেমন হবে, কি ফর্মে হবে। আমরা যে কথাবার্তা বলি সেগুলো তো আমরা বাক্য ব্যবহার করি। এবার আমি বলে দিয়েছি সব বাক্য বচন নয়, একমাত্র ঘোষ বাক্যই বচন। তাহলে বচনগুলো কেমন দেখতে হবে, এটার ফর্মটা তোমার আগে জানতে হবে। প্রথমে এ মানে কি? সামান্য। সামান্য মানে কি? দুনিয়া যত আছে সব, টোটাল। তাহলে আমি তাকে কি বলবো? সকল এস হয় পি। এখানে এস আর পি, এস পি মানে কি বোঝাতে চেয়েছি? এস মানে হচ্ছে সাবজেক্ট, মানে হচ্ছে উদ্দেশ্য, আর পি মানে হচ্ছে প্রেডিকেট, মানে হচ্ছে বিধেয়। যখন ক্লাস করবে তখন খুব মন দিয়ে ক্লাসটা করবে, তার কারণ একটা শব্দ যদি স্কিপ করো, শোনো না, শোনো, তাহলে পুরো ক্লাসটাকে বুঝতে পারবে না। ঠিক আছে? আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন এসেছো, নতুন আমার ছাত্রছাত্রী, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি কেউ মনে করো যে অনলাইনে ম্যাডামের হেল্প চাই, তাহলে ফোন নাম্বার তো দেওয়াই থাকলো, যোগাযোগ করবে। তাহলে এ বচনে কি থাকলো? সকল এস হয় পি। তাহলে ই বচনটা কি? ই বচন হচ্ছে মানে এটা টোটালটাকে স্বীকার করছে। ঠিক আছে? ই বচন বলছে টোটালটাকে অস্বীকার, যা আছে সর্বস্ব, সমস্তটাকে। তাহলে কি হবে? কোনো এস নয় পি। এবার বিশেষ মানে কি? বিশেষ মানে হচ্ছে পার্টিকুলার। সামান্য যেমন ইউনিভার্সাল, বিশেষ হচ্ছে পার্টিকুলার। তাহলে বিশেষের বক্তব্য কি? বিশেষ হচ্ছে কিছু কিছু স্বীকার করবে, আবার কিছু কিছু অস্বীকার করবে। যেমন আমি বলতে পারি কিছু কিছু ফুল সুন্দর, কিছু কিছু ফুল সুন্দর নয়। ঠিক আছে? তা সেটাকে ফর্মে আনলে কীরমভাবে লিখবো? এরমভাবে লিখবো, কোনো, আচ্ছা কোনো কোনো না, নয় কার দিও, হ্যাঁ, কোনো কোনো এস হয় পি, আর ও হচ্ছে কোনো কোনো এস নয় পি। তাহলে এই চারটে বচন তোমরা দেখে নিলে, এই চারটে বচন তোমরা খুব ভালোভাবে তৈরি করে নাও যে এটার ফর্মটা কি দাঁড়ালো। এখন এখন দেখো এই প্রত্যেকটা কিন্তু তুমি ইংলিশেও লিখতে পারো। অল এস আর পি, নো এস ইজ পি, সাম এস ইজ পি, সাম এস ইজ নট পি। ঠিক আছে? তো এখন তোমাকে এই ফর্মগুলো জানতে হবে। এই মুহূর্তে বাংলায় জানলেই হবে, ইংলিশে না জানলেও হবে। আর যারা ইংলিশ ভার্সনে পড়ছো তারা তো জানোই কীভাবে কী লিখতে হবে। তো এই যে আমরা জানলাম, তাহলে বাক্য থেকে বচনে করতে গেলে আমাদের সবার আগে এই ফর্মটা জানতে হবে। যে কোথায় আমি বলছি কিছু কিছু ফুল সুন্দর, তা কিছু কিছু ফুল সুন্দর বা কিছু ফুল সুন্দর আমি বলছি, এটাকে ফর্মে আনতে গেলে কোন রুলস অ্যাপ্লাই করব, কোন রুলসের মাধ্যমে আমি সেটাকে আনবো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সেই জন্য তোমাদের এটা দিয়েই শুরু করলাম, আগে ডিটেলে এত কিছু গেলাম না।
তার কারণ এটা থেকে ব্রড কোশ্চেন আসবে 8 নম্বরে, প্লাস এমসিকিউ আসবে, ছোট ছোট কোশ্চেন দেবে। কাজে এই পার্টটা কিন্তু ভীষণভাবে পার্ট, এটা আমি পুরো নাম দিব না, এটা আমি দেবো যে 2024-এ ক্লাস 1, মানে তোমাদের আজকে একটা ফার্স্ট ক্লাস দিচ্ছি, এরপর এরকমভাবে পরপর ধারাবাহিকতা চলবে, যতটা পাবো ততটা আমি ক্লাস দেবো। তাহলে এই যে AEIO ফর্মটা আমি জানলাম, এরপরে আমরা কি করবো, বচন যেহেতু আমরা জেনে গেলাম, প্রত্যেকটা বচনের নাম জেনে গেলাম, প্রত্যেকটা বচনের ফর্ম জেনে গেলাম, এখন আমরা বাক্য থেকে বচন করব। তাহলে বাক্য থেকে বচন করতে গেলে অনেক নিয়ম আছে, অজস্র নিয়ম আছে। তো তার মধ্যে তোমাদের যে নিয়মগুলো, এই 6টা থেকে 7টা নিয়ম জানলেই তোমাদের যথেষ্ট। প্রথম নিয়মটা আমি বলছি, লিখে নাও, আমি ডেসক্রিপশানে পিডিএফটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিয়মগুলো নিতে পারো, বা তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের কাছে 12-এর যে বই আছে, দেখবে বচন চ্যাপ্টারটা খোলার পরেই দেখবে তর্কবিদ্যা সম্মত আকার তার নিয়ম বলে লেখা থাকবে। তা আমি ওইখান থেকেই তোমাদেরকে বলছি, কারণ আর তো কোনো অপশান নেই, নিয়ম কখনো আলাদা আলাদা হয় না, রুলস প্রত্যেকেরই এক হবে। তো প্রথম নিয়মটা কি আমি লেখাচ্ছি না, মুখে বলছি। সকল, সমস্ত, প্রত্যেক, যে কেহ, যে কোনো, এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে থাকে, তাহলে আমরা সেই বাক্যটাকে কি করব, এ বচনে রূপান্তরিত করব। এবং এই শব্দগুলোর সাথে যদি কোনো নঙর্থক চিহ্ন থাকে, তাহলে আমরা তাকে ও বচনে রূপান্তরিত করব। ঠিক আছে? তাহলে দেখো, এই যে এ বচনে বললাম যে সকল, সমস্ত, যে কেহ, যে কোনো, সর্বদা, এই জাতীয় শব্দ থাকলে আমরা কি করব, এই বচনে রূপান্তরিত করব। বা এরকম শব্দ নাও থাকতে পারে, অন্যভাবেও কিছু দিতে পারে, কোনো বিশিষ্ট নাম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব, এই বচনে রূপান্তরিত করব। তো যদি বিশিষ্ট নাম দিয়ে কোনো বচন শুরু আসছে, তখন কিন্তু আমরা ওই সকল শব্দটা দেব না, তখন সেটা নাম দিয়েই শুরু হবে, সেটাও কিন্তু তাহলে এই বচনই হবে। তাহলে আমরা এখানে দেখতে পারি, দেখো আমি দুটো বাক্য নিয়েছি, এখানে আছে সর্বদা। তো সর্বদা থাকলে কি হয়, সর্বদা থাকলে আমি কি বলেছি, এ বচন হবে। তাহলে আমি কি লিখব, LF। LF মানে হচ্ছে তোমার লজিক্যাল ফর্ম, মানে তর্কবিদ্যা সম্মত আকার, ওটা লিখে নিলে ভালো হয়। তো LF লেখার পরে তুমি কি লিখছো, ধ্বনিরা সর্বদা অসুখী, তাহলে কি হবে, সকল ধ্বনি ব্যক্তি হয় অসুখী। ঠিক আছে? এটা কি বচন পেলাম, এই বচন। তাহলে এই যে বাক্যটা আছে, এই বাক্যকে আমি LF করে আমি কি পেলাম, এ বচন পেলাম। এখন আরো একটা থাকতে পারে, যেখানে কোনো সর্বদা, যে কেউ, যে কোনো, এরকম কিছু নেই, ধরো একটা বিশিষ্ট নাম দিয়ে আছে, বিশিষ্ট নাম কি সেটাও তোমাদের মনে, ধরো তোমার যা নাম, রাম হতে পারে, শ্যাম হতে পারে, সীতা হতে পারে, যা কিছু হতে পারে, যে নাম দিয়ে কোনো থাকে কোনো বাক্য, জেনারেলি সেটা কি হবে, এ বচন হবে। তা দেখো এখানে রয়েছে ব্রুটাস সিজারকে বধ করেছিল, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, কে করেছিল, ব্রুটাস। তাহলে এটা হচ্ছে কি, ব্রুটাস হয়ে গেল কি উদ্দেশ্য পদ, এখানে ধ্বনি ছিল উদ্দেশ্য পদ, অসুখী ছিল বিধেয় পদ। তাহলে এটা কি ফর্মে এলো দেখো, সকল এস হয় পি, তাহলে সকল এস হয় পি। তাহলে এখানে ব্রুটাস হচ্ছে উদ্দেশ্য পদ, আর সিজারকে বধ করেছিল এটা হচ্ছে বিধেয় পদ। তাহলে কি হবে, তাহলে তুমি কিরকম ভাবে তোমাকে লিখতে হবে, এটাকে এরকম লিখতে হবে, আবার LF লিখবে, এ বচন হয়ে যাচ্ছে ব্রুটাস হয়
ব্রুটাস হয় একজন ব্যক্তি যে সিজারকে বধ করেছিল। তাহলে দুরকম আমি এবছর দুরকম করালাম। একটা করালাম যেখানে সর্বদা আছে, থাকলে তুমি বুঝে যাবে এ বচন হবে, দিয়ে এ বচনের ফর্ম জানো সকলে এসআইপি করে দিলে। আর একটা দেখালাম যে এরকম যদি বিশিষ্ট নাম থাকে তাহলে সেখানে দেখো প্রথমে আর কোনো সকল হলো না, তাহলে কি দিয়ে শুরু করলাম? ব্রুটাস দিয়েই শুরু করলাম। ব্রুটাস হয় একজন ব্যক্তি যে সিজারকে বধ করেছিল। এটা সেন্টেন্সটাকে সাজাবার জন্য আমাদেরকে এক্সট্রা এই শব্দটা দিতে হয়। এমন ব্যক্তিও দিতে পারো, একজন ব্যক্তিও দিতে পারো, যেটা খুশি তুমি দিতে পারো। ঠিক আছে, এখন দেখো এরপর আমি কি বলেছিলাম যে সকল, সমস্ত, প্রত্যেক এগুলোর সাথে যদি কোনো নঅর্থক চিহ্ন থাকে তাহলে সেটা কি হবে? ও বচন হবে। তো দেখো এখানে আমি একটা বাক্য নিয়েছি, কি আছে? সকলের সাথে নঅর্থক মানে নয় আছে। তো সকলের সাথে নয় থাকলে কি হয়? ও বচন হয়, এটুকু জেনে গেছো। এখন ও বচনের ফর্ম তো এরকম না। ও বচনের ফর্ম কীরকম আমরা জানি, কোনো কোনো এস নয় পি। তাহলে এখানে এস হচ্ছে এইটা, পি হচ্ছে এইটা। তাহলে কীভাবে করবে তুমি? এস নয় পি, তাহলে করতে হবে এরকমভাবে, এলএফ লিখবে, ও বচন, কোনো কোনো মানুষ নয় সুখী। তাহলে ফর্মে এলো কোনো কোনো এস নয় পি, মানে কোনো কোনো মানুষ নয় সুখী। এখন এই যে পার্টটা পড়ে আছে এটা দিয়ে তুমি কি করবে? এখানে দেখো কমা আছে, তুমি এখানে কমা দিয়ে দিলে, দিয়ে যা আছে সেটাকেই টুকে দেবে। ঠিক আছে, তাহলে সকলের সাথে নয় থাকলে আমরা কি করব? সকলের সাথে নয় থাকলে আমরা ও বচন করব। ও বচনের উদ্দেশ্য বিধেয় মার্ক করলাম, এটা যেমন ছিল সেরকম রেখে দিলাম। পরেরটা দেখো, এটাও একটা বাক্য, এখানেও কি আছে? সকল আছে আর নয় আছে। তাহলে উদ্দেশ্য এটা, বিধেয় এটা। এটা খুব ইজি, নিজেরাই করো, আশা করি নিজেরা পারবে। করো করো, করতে থাকো। কোনো কোনো মানুষ নয় অসৎ। তাহলে কি হলো? এই যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, তাহলে কোনো কোনো মানুষ নয় অসৎ, এটা ও বচন হলো। তাহলে আমাদের প্রথম যে নিয়মটা বলেছিলাম, সকল, সমস্ত, যে কোনো এই জাতীয় শব্দ থাকলে এ বচন, এবং এর সাথে যদি কোনো নঅর্থক চিহ্ন থাকে তাহলে ও বচন। তা সেটা কিন্তু আমরা দুটোই করে আমি দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝেছো। তোমরা না কেউ লাইক করো না ভিডিওগুলোতে, তখন ভিডিও করার ইচ্ছাটাও একদম থাকে না, করতেও ইচ্ছা করে না। ভিডিওগুলোতে একটু লাইক করবে এবং একটু কমেন্ট করবে, তাহলে কি হয় যে ক্লাসগুলো দিচ্ছি তাদের ক্লাসটা করতে ভালো লাগে। ওই জন্য প্রত্যেকে চেষ্টা করবে প্রত্যেকটা ক্লাসগুলোকে একটা করে লাইক দেওয়ার। দেখো এরপরে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে কোনো, যে কেহ, এই জাতীয় শব্দ মানে টোটালটাকে অস্বীকার করছে। কেহই নয়, কিছুই নয়, কোনোই নয়, এই জাতীয় শব্দ যখন কোনো বাক্যে থাকবে তখন সেটাকে আমরা কিসে করব? ই বচনে। কেন না? ই বচন হচ্ছে সামান্য নঅর্থক। তার কারণ হচ্ছে আমি টোটালটাকে অস্বীকার করছি। সামান্য মানে কি? ইউনিভার্সাল। তো সামান্য নঅর্থক, ইউনিভার্সাল নেগেটিভ, টোটালটাকে আমি অস্বীকার করছি। তাই জন্য কেহই নয়, কিছুই নয়, কোনোই নয়, এই জাতীয় শব্দ থাকতে হবে। তো
সব ক্ষেত্রে কিন্তু এরকম থাকে না, একটু মাথা খাটিয়ে সেটাও বার করতে হবে যে যেটা যেটা নয় সেরকমভাবে তোমাকে বার করতে হবে, যেটা তো কোনোভাবেই সম্ভব না। যেমন ধরো আমি একটা নিয়েছি, আমি একটু এরকম ধরনেরই নিয়েছি আজকে, তার কারণ তোমরা বিভিন্ন ক্লাস পাবে। গোলাকৃতি নয় চতুষ্কোণ, যেটা গোল সেটা কখনো চতুষ্কোণ হবে? হবে না তো, কোনো দিন কোনো অবস্থাতেই হবে না। তাহলে কি হবে এটা? তাহলে এটাকে করতে গেলে আমরা কি করব? এলএফ যখন করব ই বচনই হবে, কারণ টোটালটাকে অস্বীকার করছে। কোনো গোলাকৃতি সম্পন্ন বস্তু নয় চতুষ্কোণ। চতুষ্কোণ বা চতুষ্কোণ বস্তু, যা খুশি তুমি লিখতে পারো। তাহলে এখানে কি পেলে? এখানে উদ্দেশ্য বিধেয় কোনটা ছিল দেখো, এটা সাবজেক্ট ছিল, এটা প্রেডিকেট ছিল, তাহলে এখানেও সাবজেক্ট হলো, প্রেডিকেট হলো। আর এখানে কোনো আছে, নয় আছে, তাহলে কোনো এস নয় পি, ই বচন। ঠিক আছে? তাহলে প্রথমেই আগে যে বাক্যটা পাবে, প্রথম কাজ হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়কে আইডেন্টিফাই করা। উদ্দেশ্য বিধেয়কে যখনই তুমি আইডেন্টিফাই করতে পারবে তখনই কিন্তু তোমার পরপর পরপর এগুলো হতে থাকবে। তো এখন দেখো একসাথে তো অনেকটা ক্লাস করিয়ে লাভ নেই, যতটুকু দরকার একদিনে মনে করবে আমি এইটুকুই করব, এইটুকুই করো, আস্তে আস্তে করবে। তো এ বচন শিখে নিলে, এ বচনে দুটো আছে, দুরকমভাবে সেটা করেছো। ই বচনও তাই, একটা এরকম দেবে, একটা ফ্ল্যাট দেবে, সেটা দিলাম না। এখন ধরো এরকম দিয়েছে যে সে কখনো সত্য কথা বলে না। ঠিক আছে? এটাতে কীরকমভাবে তুমি করবে? বলছে সে কখনো, এই যে কখনোটা আছে তার মানে বোঝা যাচ্ছে যে টোটালটাকে অস্বীকার। তাহলে এটার এলএফ কেমন হবে? সে নয় এমন ব্যক্তি যে সত্য কথা বলে। ঠিক আছে? তাহলে সে এই যে কখনো আছে, কখনো দেখেই আমরা আইডেন্টিফাই করলাম, তার মানে নিশ্চয়ই এটা ই বচন হবে। তাহলে আমরা এখানে কি লিখব? ই। তাহলে সে নয় এমন ব্যক্তি যে সত্য কথা বলে। কাজে এরকম ধরনেরও শিখতে হবে। ফ্ল্যাট তো সবসময় করতেই পারবে, তো এইরকম ধরনেরও কয়েকটা শেখো। এই যে গোলাকার, চতুষ্কোণ, এগুলোকেও জানতে হবে যে তার মানে একটার সঙ্গে একটা যখন ডিফার করছে, এটা হতেই পারে না, সেক্ষেত্রেও তার মানে সেটা ই বচন হবে। ঠিক আছে? তাহলে এ এবং ই যত রকমভাবে হতে পারে আমি মোটামুটি একটু বলে দিলাম, তোমরা সেইভাবে শুরু করো।